দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শাহজাহান সাজু, সহকারী শিক্ষক বাংলা, দিনাজপুর জিলা স্কুল অনলাইন ক্লাস থেকে তোমরা শুভেচ্ছা গ্রহণ করো। শুভেচ্ছা। নিশ্চয় শুভেচ্ছা গ্রহণ করেছ। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা জীবনানন্দ দাশের বিখ্যাত সেই কবিতা সেই দিন এই মাঠ কবিতাটি পাঠ করার চেষ্টা করব। দেখো, সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাবে না কি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চোরের খুব কাছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। জীবনানন্দ দাশের কবিতাগুলোর মধ্যে এটি একটি জীবনানন্দ দাশের চমৎকার একটি কবিতা। তোমরা হয়তোবা জানো, জীবনানন্দ দাশকে আধুনিক জীবন চেতনার কবি বলা হয়। আধুনিক মানুষের যে কষ্ট, যন্ত্রণা, হতাশা, বিচ্ছেদ, সুখ দুঃখ, তার কাব্যে তিনি এই বিষয়গুলোই বিষয় হিসেবে গ্রহণ করেছেন। জীবনানন্দ দাশকে বাংলা সাহিত্যে অনেক উপাধিতে ভূষিত করা হয়েছে। কেউ বলেছেন শুদ্ধতম কবি, কেউ বলেছেন তিমির হননের কবি, কেউ আবার বলেছেন, রবীন্দ্রনাথ স্বয়ং নিজে বলেছেন যে জীবনানন্দ দাশ হচ্ছে চিত্র রূপময় কবি। বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশকে যেভাবে ডাকা হয়েছে, তার যতগুলো উপাধি তাকে দেয়া হয়েছে, সম্ভবত বাংলা সাহিত্যে, আধুনিক বাংলা সাহিত্যে আর কোনো কবিকে এত বৈচিত্র্যময় উপাধি দেয়া হয়নি। তাহলে এবার আমরা এই বৈচিত্র্যময় কবির, অর্থাৎ অনেকগুলো উপাধিতে যাকে আমরা ডেকেছি, সেই জীবনানন্দ দাশের একটু জীবন পরিচিতিটা আমরা একটু জেনে নিতে চাই। তোমরা দেখো, নিশ্চয়ই তোমরা এগুলো জানো, তারপরেও যদি আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, জন্ম 1899 বরিশাল। পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও একজন কবি ছিলেন, স্বভাব কবি। তোমরা অনেকে হয়তোবা ওনার নাম জেনে থাকবে। জীবনানন্দ দাশ মাধ্যমিক পাশ করেছেন ব্রজমোহন স্কুল থেকে, অর্থাৎ বরিশাল, এবং উচ্চ মাধ্যমিক ব্রজমোহন কলেজ, বরিশাল। উচ্চশিক্ষা গ্রহণ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1921 সালে। MA করেছেন ইংরেজি সাহিত্যে। তোমরা জানো, জীবনানন্দ দাশের কর্মজীবন পুরোটাই বলা চলে অধ্যাপনায় ছিল। বেশ কয়েকটি কলেজে তিনি অধ্যাপনা করেছেন। তার সাহিত্যকর্মগুলো দিকে যদি আমরা তাকাই, দেখো, কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা হবে। দেখো, রূপসী এই জায়গাটাতে একটু সমস্যা আছে। এরপর এটা হচ্ছে বেলা অবেলা কালবেলা,
উপন্যাস মাল্যবান, সুতীর্থ এবং একমাত্র প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। 1854 সালে 14 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হন। এরপরে 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। তাহলে আমরা জানার চেষ্টা করলাম আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশের কিছু তথ্য। এবার আমরা কবিতাটি বিশ্লেষণে যাব। তার আগে আমরা একটু বলতে চাই যে জীবনানন্দ দাশকে আমরা তো আধুনিক জীবন চেতনার কবি বলেছি। জীবনানন্দ দাশের কবিতার একটা স্বভাব আছে, তোমরা হয়তোবা জানো, যে উনি কবিতার কিছু বাক্য বা কিছু শব্দের মধ্যে সেই কবিতাটির ব্যাখ্যা বিশ্লেষণের চাবিকাঠিটি লুকিয়ে রাখেন। আমরা যদি জীবনানন্দ দাশের যে কোনো কবিতার সেই চাবিকাঠিটি যদি পেয়ে যাই, তাহলে তার কবিতাগুলো বিশ্লেষণ করা অনেক সুবিধা হয় এবং চমৎকার করে বিশ্লেষণ করা যায়, মর্মার্থটা উপলব্ধি করা যায়। এই কবিতাটিতেও আমরা ঠিক সেরকম একটি চাবিকাঠি দেখার চেষ্টা করব এবং আমরা কবিতাটিকে প্রতীক দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। আসো তাহলে আমরা সেই চেষ্টাটাই করি। নিশ্চয়ই তোমরা কবিতাটি আমি যখন পাঠ করেছি তখন কিন্তু আমি দুবার আমি চলে যাব বলে এই বাক্যটি উচ্চারণ করেছিলাম। কেন করেছিলাম আমরা সেই বাক্যটি এখন দেখার চেষ্টা করব। দেখো, সেই দিন এই মাঠ কবিতাটির আমরা যদি বাক্য ধরে ধরে একটু আলোচনার চেষ্টা করি। দেখো, প্রথমেই সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আসলে কিন্তু বোঝা গেল না কেন স্তব্ধ হবে না, কী কারণে স্তব্ধ হবে না, কখন। এই যে পরের যে বাক্যটি দেখো, আমি একটু বক্সের মধ্যে রেখেছি, আমি চলে যাব বলে। এই বাক্যটি হচ্ছে এই কবিতাটির চাবিকাঠি, এই কবিতাটির মর্মার্থ উদ্ধারের একমাত্র ভিত্তি বাক্য। তাহলে আমরা যদি এই বাক্যটা থেকে শুরু করে আবার উপর দিকে পড়া শুরু করি, দেখো, আমি চলে যাব বলে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তাহলে আমরা এবার বিশ্লেষণ শুরু করি। আমরা দেখলাম চাবিকাঠিটি পেয়ে গিয়েছি। দেখো, আমি চলে যাব বলে, এখানে চলে যাব বলে বলতে কবি মৃত্যুকে বুঝিয়েছেন। অর্থাৎ ব্যক্তি যখন মারা যাবেন, তিনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, ঠিক সেই সময়ে বা মৃত্যুর পরেও কি এই পৃথিবী, এই প্রকৃতির নিয়মাবলী কি পরিবর্তন হবে অথবা স্তব্ধ হয়ে যাবে কবির মৃত্যুর সময় বা ব্যক্তি মানুষের মৃত্যুর সময়? না, ঠিক সেই কথাটি বলছেন যে ব্যক্তি কবি যখন মারা যাবেন সেদিনও বা সেই সময়ও, মারা যাওয়ার পরবর্তী সময়ও, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এই মাঠ বলতে এই পৃথিবী। তাহলে কবি মারা যাওয়ার পরে এই পৃথিবী স্তব্ধ হবে না, তার নিয়ম পরিবর্তন করবে না, সে বহমান, চলমান। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। এই নদী নক্ষত্র বলতে এই পৃথিবী, স্তব্ধ মাঠ বলতেও পৃথিবী ছিল। তাহলে এই নদী নক্ষত্রের তলে অর্থাৎ এই পৃথিবীতে ব্যক্তি মানুষের মৃত্যুর পরেও যে ব্যক্তিরা থেকে যাবেন তারা কিন্তু স্বপ্ন দেখবেন। স্বপ্ন কিন্তু বহমান, এই স্বপ্নের কিন্তু মৃত্যু নেই, ঠিক প্রকৃতির মতো। অর্থাৎ কবির মৃত্যু হবে কিন্তু মানুষের স্বপ্নের মৃত্যু হবে না, সেই স্বপ্ন বহমান।
পরের বাক্যটি দেখো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানুষ, তোমরা জানো, সেই সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ জীবনের জন্য, তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার ভবিষ্যতের জন্য, তার উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য তারা স্বপ্ন দেখে আসছে। এই যে ইচ্ছা, এই স্বপ্নের স্বাদ বা স্বপ্নের যে ইচ্ছা পৃথিবীর সঙ্গে মিলে, পৃথিবীর নিয়মাবলীর সঙ্গে মিলে একটি রূপদান করে। অর্থাৎ এই প্রকৃতি মানুষকে স্বপ্ন দেখিয়ে বাঁচিয়ে রাখে। তাহলে আমরা দেখলাম যে কবির মৃত্যুর পরেও, এই স্তবকটা যদি দেখি, যে কবির মৃত্যুর পরেও এই পৃথিবী স্তব্ধ হবে না, মানুষের স্বপ্নের শেষ হবে না। এরপর আমরা নিচে আবার আসি। ঠিক দেখো, ওখান থেকে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। অসাধারণ একটি বাক্য। কবি বলছেন যে ব্যক্তি মানুষ যদি মারা যায়, পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে চালতা ফুলের উপর কি শিশির পড়বে না? তার গন্ধের ঢেউ কি আমাদের নাকে আসবে না? বা সুবাস, সেই চালতা ফুল কি সুবাস বিতরণ করবে না? আমাদেরকে কিন্তু প্রশ্ন করছেন। করবে, কারণ ব্যক্তি মানুষের সঙ্গে প্রাকৃতিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটে না। ব্যক্তি মানুষ মারা যাবে, মানুষ মরণশীল, এটা আমরা জানি, কিন্তু প্রাকৃতিক যে নিয়ম, এই যে চালতা ফুলের ওপর শিশির পড়বে, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু থেকে যাবে, এটা কিন্তু বিনাশ নাই। ঠিক তেমনি দেখো পরের বাক্যটিতে, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। প্রথম বাক্যটাও কিন্তু প্রশ্ন। দেখো, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, অর্থাৎ লক্ষ্মী পেঁচা তার স্বপ্ন বাস্তবায়নের জন্য, যূথবদ্ধতার জন্য, ঘর বাঁধার জন্য, তার সঙ্গীটির জন্য কি মঙ্গল বার্তা ধ্বনিত করবে না? করবে। অর্থাৎ এই লক্ষ্মী পেঁচার যে গান, লক্ষ্মী পেঁচার যে আবাহন যূথবদ্ধতার জন্য, এটা কিন্তু থেকেই যাবে এই পৃথিবীতে কবি চলে যাওয়ার পরেও। ঠিক আগের বাক্যটাই আবারও দেখো, এখানে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এটা একটু মনে রাখতে হবে আমাদের, যে প্রথম যেই জায়গাটা দেখেছিলাম, এই জায়গাটা আমরা শুধু মানুষের ক্ষেত্রে দেখেছিলাম, উচ্চতর প্রাণীর ক্ষেত্রে দেখিয়েছিলাম সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এখানে আবার দেখো, এখানে লক্ষ্মী পেঁচার পরেই যুক্ত করা হয়েছে, অর্থাৎ মানুষের চেয়ে ছোট, অর্থাৎ ইতর প্রাণীর ক্ষেত্রেও, অর্থাৎ তারাও যূথবদ্ধতার জন্য উজ্জ্বল স্বপ্ন দেখে। তাহলে আমরা বলতে চাই যে ব্যক্তি মানুষের মৃত্যুর সঙ্গে এই প্রকৃতির বহমানতার কোনো সম্পর্ক নেই। মানুষ চলে যাবে, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য, চালতা ফুলের উপর শিশির পড়বে, তার গন্ধ মানুষকে আলোড়িত করবে। লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির জন্য মঙ্গলধ্বনি উচ্চারিত করবে। এরপরে নিচের স্তবকটাকে চলে যাও, আমরা দেখি, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এখান থেকে যদি আমরা শুরু করি, দেখো চারিদিকে শান্ত বাতি বলতে চাঁদের স্নিগ্ধ আলো, ভিজে গন্ধ মৃদু কলরব। আমরা পরে একটু আলোচনা করব, তারপরেও বলি, এই যে বাতির আগে শান্ত শব্দটি বা গন্ধর আগে ভিজে যে শব্দটি বা কলরবের আগে যে মৃদু শব্দটি, আসলে এই শব্দগুলোকে আমাদেরকে ইন্দ্রিয় গ্রাহ্য করার জন্য বলা হয়েছে। যেমন শান্ত বাতি যেন আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ শান্ত বাতি বলতে এখানে চাঁদের স্নিগ্ধ আলো, ভিজে গন্ধ বলতে গন্ধের যে আস্বাদ, মনে হচ্ছে গন্ধটা শুধু গন্ধ বললে না যতটুকু ইফেক্টিভ হতো, তার চেয়ে বরঞ্চ ভিজে শব্দটা বললেই যেন আরও ভালো আস্বাদনের একটা ইমেজ চলে আসছে আমাদের মধ্যে। মৃদু কলরব অর্থাৎ কর্মচাঞ্চল্যতার যে ধ্বনি, যে প্রতীক, সেটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তাহলে চারদিকে অর্থাৎ কর্মচাঞ্চল্যতা আছেই, প্রাকৃতিক নিয়ম বহমান, অথচ কবি কিন্তু থাকবেন না।
কবি মারা যাওয়ার পরেও এই চিত্রকল্পগুলো, এই দৃশ্যায়নগুলো কিন্তু থেকেই যাবে, এই কাজগুলো কিন্তু থেকেই যাবে। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে, অর্থাৎ খেয়া নৌকোগুলো চরের খুব কাছে লেগেছে, অর্থাৎ সেই প্রকৃতিতে কর্মচাঞ্চল্যতা কিন্তু লেগেই আছে। কবির মৃত্যুর সঙ্গে কিন্তু এগুলো স্তব্ধ হয়ে যায়নি বা যাবেও না। কবি বলছেন দেখো শেষে, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। ঠিক উপরে আমরা যেই কথাগুলো পড়ার চেষ্টা করলাম, যে এগুলোই চিরকাল থাকবে, এগুলো চিরকাল বহমান, এগুলোর ক্ষয় নেই, থেকে যাবে, কিন্তু এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ মানুষ নির্মিত যে সভ্যতাগুলো, সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে। ঠিক আমাদের এশিয়ার যে সভ্যতাগুলো ছিল, আসিরিয়া সভ্যতাগুলো ছিল, সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে, বেবিলনও ধ্বংস হয়ে গিয়েছে। এই আমরা কবিতাটার একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আরও সহজ হবে কবিতাটিকে বোঝার জন্য। আমরা তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমি কিছু কিছু জায়গায় আন্ডারলাইন করেছি, যেমন স্তব্ধ মাঠ, নদী নক্ষত্রের তলে, সোনার স্বপ্নের স্বাদ, ঠিক এরকম করে আমরা এখন এই শব্দগুলো লেখক কবি কি অর্থে ব্যবহার করেছেন, প্রতীকটা কি অর্থে ব্যবহার করেছেন এবং এর তাৎপর্য কী, এগুলো যদি আমরা জেনে নেই তাহলে আমাদের কবিতাটি বুঝার ক্ষেত্রে অনেক উপকার হবে। দেখো, স্তব্ধ মাঠ, এই প্রতীকটা হচ্ছে অবিনশ্বর, এর অর্থটা হচ্ছে পৃথিবীকে বোঝানো হয়েছে, চলমান পৃথিবীকে বোঝানো হয়েছে, বহমান পৃথিবীকে বোঝানো হয়েছে স্তব্ধ মাঠ বলতে। নদী নক্ষত্রের তলে, এটাও অবিনশ্বর, অর্থাৎ যেটা ধ্বংস হবে না, বহমান থাকবে। এখানে দেখো প্রথমেই ছিল স্তব্ধ মাঠ বলতেও আমরা পৃথিবী দেখেছি, আবার পরেও কিন্তু আমরা পৃথিবী দেখছি নদী নক্ষত্রের তলে, কিন্তু প্রথমে শুধু পৃথিবী ছিল, আর এখানে দেখো নদী নক্ষত্রের তলে বলতে কবি কিন্তু এখানে একটি সৌন্দর্য বর্ণনা করেছেন, সৌন্দর্যময় যে পৃথিবী, ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর রূপটা আমরা এই কবিতাটি দেখব। কবি প্রকৃতির রূপ, রস, গন্ধকে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন, অর্থাৎ উনি বলার চেষ্টা করছেন যে পৃথিবী তার রূপ, রস, গন্ধ নিয়ে চিরকালীন প্রবাহমান, কিন্তু মানুষ, ব্যক্তি মানুষ পৃথিবীতে থাকবে না। দেখো, সোনার স্বপ্নের স্বাদ, এই প্রতীকটা হচ্ছে অবিনশ্বর, কিন্তু এর তাৎপর্য বা অর্থ হচ্ছে প্রবাহমান। আমরা ঝরে যায়, নষ্ট হয় না, সেই ক্ষেত্রে আমরা অন্তহীন শব্দটা বা প্রবাহহীন বলেছি। তাহলে এখানে একটা প্রশ্ন আমরা করতে পারি যে আসলে স্বপ্ন সোনার হয় কিভাবে। আমরা প্রথম দিকে একটু তোমাদের বলার চেষ্টা করেছিলাম যে মানুষ সেই সভ্যতার উষালগ্ন থেকে কিন্তু স্বপ্ন দেখছে, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, উজ্জ্বল আকাঙ্ক্ষার স্বপ্ন। ঠিক সেই অর্থে স্বপ্নটাকে সোনার শব্দটা দিয়ে উপমায়িত করা হয়েছে বা বিশেষায়িত করা হয়েছে। এরপরে দেখো, চলে যাওয়া, আমরা বলছি এটা নশ্বর, মানুষ তো চলে যাবে, মৃত্যু হলে তাহলে সেটা নশ্বর, আর যেটা থেকে যায়, যার ধ্বংস নেই, সেই হচ্ছে অবিনশ্বর। তাহলে এই প্রতীকটা আমরা দেখেছি, চলে যাওয়া, নশ্বর, অর্থাৎ ব্যক্তি মানুষের মৃত্যু, এর তাৎপর্য। এরপরে দেখো, শিশির সিক্ত চালতা ফুল, তাহলে এটা অবিনশ্বর, কারণ কবি চলে যাবেন, কবি মৃত্যুবরণ করবেন, কিন্তু তারপরেও কিন্তু চালতা ফুলের উপর শিশির কিন্তু পড়বেই। আমরা বলেছিলাম যে দেখো এখানে রূপ বর্ণনা করেছেন, অর্থাৎ সৌন্দর্য, দ্বিমাত্রিক সৌন্দর্য। চালতা ফুল তো সুন্দর, তারপরে আবার চালতা ফুলের উপর শিশির, দ্বিমাত্রিক যে সৌন্দর্যতা, আরও প্রগাঢ় সৌন্দর্য উপস্থাপন করার জন্য কবি এটি করেছেন। নরম গন্ধের ঢেউ, দেখো এটাও অবিনশ্বর। আমরা দেখো গন্ধ বলেছি, এটা প্রবাহমান, তাহলে অর্থাৎ সেই গন্ধের আস্বাদটাও থেকে যাবে, গন্ধের প্রবাহটাও থেকে যাবে। আচ্ছা, গন্ধের যে প্রবাহ, সেটাকে আমরা গন্ধের কিন্তু ঢেউ বলছি, অর্থাৎ অনন্তকাল থেকে যাবে এই গন্ধটি, অর্থাৎ কবির মৃত্যুর সঙ্গে সঙ্গে এই গন্ধটি শেষ হয়ে যাবে না। দেখো, লক্ষ্মী পেঁচার গান, এটি অবিনশ্বর। আমরা প্রবাহমানতা
অর্থ বলেছি, যেটা থেকেই যাবে। শান্তবাতি আমরা তখনই আলোচনা করেছিলাম, শান্তবাতি এটা অবিনশ্বর, প্রতীকের দিক থেকে অবিনশ্বর এবং রূপের দিক থেকে এখানে সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। ভিজে গন্ধ, দেখো আমরা রস আস্বাদ, গন্ধের আস্বাদ, যেন মনে হচ্ছে আমি ঘ্রাণ পাচ্ছি, ঠিক তাই। মৃদু কলরব, এটাও অবিনশ্বরতার প্রতীক। এটা ধ্বনি অর্থাৎ কর্ম চাঞ্চল্যতা অর্থে কবি ব্যবহার করেছেন। খেয়ানৌকো, এগুলো অবিনশ্বর, অর্থাৎ এই খেয়া নৌকোগুলো চোরের অর্থাৎ কর্মচাঞ্চল্যতা কিন্তু থেকে যাবে। কবি মৃত্যুর পরে কিন্তু এই পৃথিবীতে বাকি যারা আছেন তারা স্তব্ধ হয়ে যাবেন না, তারা কিন্তু তাদের মতো করে কাজ চালিয়ে যাবেন। কর্মচাঞ্চল্যতা বা কর্মের যে অনুষঙ্গ বিষয়গুলো বোঝাতে তিনি খেয়া নৌকো শব্দটি ব্যবহার করেছেন। এরপরে দেখো শেষেরটা খুবই ইম্পর্টেন্ট, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। আমরা জানি যে সেই প্রাচীন সভ্যতাগুলো থেকে, মিশরীয় সভ্যতা থেকে, দেশীয় সভ্যতা থেকে সবগুলো কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে, আজকে কিন্তু নেই। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলছি যে এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, এই বাক্যগুলো নশ্বর বা ধ্বংস অর্থে তিনি তার প্রতীকে ব্যবহার করেছেন। অর্থাৎ মানুষ নির্মিত সভ্যতা নশ্বর, অর্থাৎ এটাও ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি অনুষঙ্গের মধ্যে আমরা দেখার চেষ্টা করলাম প্রথম থেকে যদি দেখি, যে দেখো প্রথমে আমরা বাক্যাংশ নিয়েছি, এরপর প্রতীক নিয়েছি, এরপর অর্থ বা তাৎপর্য। তাহলে আমরা দেখেছি যে সব প্রতীকগুলো উপরেরগুলো হচ্ছে নশ্বর, এইখানে দেখো মানুষের চলে যাওয়াটা হচ্ছে, এই উপরেগুলো অবিনশ্বর, চলে যাওয়াটা হচ্ছে নশ্বর। এরপর আবার অবিনশ্বর আছে, আবার একটা শুধু এই যে ধ্বংস নশ্বর। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে এই পৃথিবীর প্রকৃতির নিয়ম, এই পৃথিবী অবিনশ্বর, অর্থাৎ প্রকৃতির নিয়মের কোনো ধ্বংস নেই, চলতেই থাকবে। আর মানুষের স্বপ্নও কিন্তু অবিনশ্বর, হ্যাঁ, স্বপ্নও কিন্তু চলতে থাকবে। কিন্তু ব্যক্তি মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাবে, ব্যক্তি মানুষ এই পৃথিবীতে থাকবেন না, কিন্তু মানুষের স্বপ্ন থাকবে। তাহলে আমরা চেষ্টা করলাম এই কবিতাটার যে প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলো তোমাদেরকে উপস্থাপন করার জন্য। যদি আমরা প্রতীকগুলোর অর্থগুলো বের করি তাহলে আমাদের এই কবিতাটার মর্মার্থ উপলব্ধি করা সুবিধা হবে। তাহলে আমরা দেখব যে এই কবিতায় একটি দর্শন আছে, যেমন জীবন ও মৃত্যু চেতনা, অর্থাৎ এর মাধ্যমে কবি জীবন এবং মৃত্যুর চেতনাটি চিত্রায়িত করেছেন আমাদের মাঝে। দেখো এখানে দর্শনটা হচ্ছে জীবন ও মৃত্যু চেতনা। অর্থাৎ এতক্ষণ আমরা যে কবিতাটি বিশ্লেষণ করে এবং উপমাগুলোর অর্থ উদ্ঘাটন করে আমরা যদি খুব ছোট করে একটি মর্মার্থ হাজির করতে চাই তোমাদের সামনে, তাহলে ঠিক এরকম দাঁড়াচ্ছে। দেখো, ব্যক্তি মানুষ ও মানুষ নির্মিত সভ্যতা নশ্বর, কিন্তু প্রকৃতি ও মানুষের স্বপ্ন অবিনশ্বর। অর্থাৎ ব্যক্তি মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতের সৌন্দর্যের মৃত্যু নেই, মৃত্যু বা শেষ নেই মানুষের স্বপ্নেরও। অর্থাৎ মানুষের স্বপ্ন আর প্রকৃতি তাই এক হয়ে বেঁচে থাকে অনন্তকাল। এই হচ্ছে কবিতাটির মূল মর্মার্থ বা মূল বক্তব্য। আমরা চেষ্টা করলাম তোমাদেরকে উপমাগুলো অর্থ উদ্ঘাটন করে কবিতাটির মর্মার্থ তোমাদের সামনে হাজির করা। এভাবে যদি আমরা কবিতাটি আরও একটু বাসায় পড়ার চেষ্টা করি, আশা করি যে তোমরা এই কবিতাটি চমৎকার করে এবং ভালো করে বুঝবে এবং ভালো উপস্থাপন করতে পারবে। তাহলে এই বলে আজকে আমাদের ক্লাসটি সমাপ্ত করতে চাই। এর আগে বলতে চাই যে সুস্থ থাকো, বাসার বাহিরে যদি বের হতে হয় তাহলে মাস্ক ব্যবহার করো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং বলবো যে নিজেই ভালো থাকার চেষ্টা করো। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে
শেষ করছি। সবাই ভালো থাকুন।